ঘড়ি রেডিয়াম ডায়ালে জানান দিচ্ছে প্রায় রাত্রি 10:30। হঠাৎ রোশনাই বলে উঠলো, হ্যাঁ গো, ওগুলো কি গো? একটা ছায়া মূর্তি যেন গাছের ফাঁক দিয়ে চকিতে সরে গেল। ওই যে আবার খেয়াল করলে কিছু একটা সরে গেল। জ্বলন্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখগুলো যেন আগুনের গোলা। আজকের পডকাস্টটি আমার কাছে খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত ছিলেন তিনি আর কেউ নন, আমার স্কুলে বর্তমানে অবসরপ্রাপ্ত হেডমাস্টার মশাই স্যার অভিজিৎ লাহিড়ী। তো আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের এই এপিসোডটির সঙ্গে আমার নিজের কতটা ইমোশন আর নস্টালজিয়া জড়িত রয়েছে। আজকের ঘটনাটি ছিল কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রামের পার্শ্ববর্তী একটি অঞ্চল নিয়ে। ঘটনা শুরু করার আগে প্রতিবারের মতো এবারেও আপনাদের বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে পড়ুন। আর আমাদের সাথে নিজের জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে। তো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের এই ভৌতিক কল রেকর্ডিং। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরর FM। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, কেমন আছেন? বেশ ভালো আছি। অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে। তো আপনার সাথে তো লাস্ট যে এবার কথা হয়েছিল সেই সময় আমি জানতে পারলাম যে আপনার জীবনে এরকম যদি কিছু ঘটনা দেখে থাকে, সেই জন্য আমি আপনাকে মানে জিজ্ঞেস করেছিলাম। তো তখন আপনি বললেন যে আপনার জীবনে এরকম ঘটনা সেরকম নেই, কিন্তু আপনার কোনো বন্ধু আছে যার কাছে আপনি কিছু এরকম একটা কেস শুনেছিলেন। আমি আসলে একটা ঘটনা, এটা ঠিক আমার পরিচিত, মানে আমার দেখাশোনা, আমাদের পাড়াতেই থাকে এরকম একটা ফ্যামিলি, একটা নতুন স্বামী স্ত্রী, এরকম তাদের ফ্যামিলি, এবং তার সঙ্গে আমিও একটা সময় যুক্ত ছিলাম। তো তাদের জীবনে একটা সাংঘাতিক এরকম ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা কিরকম একটা অপ্রাকৃতিক ঘটনা আর কি, মানে যেটাকে বিশ্বাস করা খুব মুশকিল, কিন্তু ঘটেছিল এরকম একটা ব্যাপার। তো সেই ঘটনাটার কথা বলা যেতেই পারে। আর তার আগে আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য বলা চলে বা আমাদের স্কুলের যে প্রাক্তন ছাত্ররা রয়েছে তাদের জন্য আমি একটা কথা বলতে চাইবো, যে আজকে যিনি আমাদের সাথে পডকাস্টে রয়েছেন তিনি খুবই স্পেশাল একজন মানুষ। ওনাকে আমি আমার এই পডকাস্টে পেয়ে আমি নিজে আমি খুবই নস্টালজিক অনুভব করছি। প্লাস তোমরাও যদি আমার সময়কালীন মানে পাস করে থাকো বা ওই সময় যদি পড়ে থাকো, তাহলে তোমরা হয়তো লাহিড়ী স্যার বা অভিজিৎ স্যারকে খুব ভালো করেই চিনে থাকবে। তো আজকে আমরা ওই মানুষটাকে পেয়েছি আমাদের সাথে, তো অনেক কথা হবে, অনেক মানে ওনার থেকে মুখ থেকে ঘটনাও শুনবো। তো স্যার আর দেরি করবো না, এবার ডিরেক্টলি ঘটনায় চলে যান স্যার। আচ্ছা, এই যে ঘটনাটা, এটা একটু বড় ঘটনা, কিন্তু আমি একটু গল্প ছলে যেরকম ভাবে বলে সেই রকম ভাবেই বলার চেষ্টা করছি, সবাই শুনতে বেশ ভালো লাগবে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমার এই গল্পের যে পাত্র এবং পাত্রী, তাদের নাম হলো অরুণাংশু এবং রোশনাই, এই দুজন। এদের এই 4 হাত এক হয়েছে কিছুদিন হলো। 4 বছরের প্রেম পর্ব নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে অবশেষে এই গত জানুয়ারি মাসে, মানে 2024 সালের জানুয়ারি মাসেই শুভ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে অরুণাংশু কি করেছে, অরুণাংশু কারিগরি বিদ্যা স্নাতক হয়ে মোটামুটি একটা ভালো কাজ জোগাড় করেছে। আর রোশনাই মাল্টিমিডিয়ার কোর্স করে একটা সংস্থায় প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছে। বিয়ে তো হয়নি, বিয়ের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘাসের জমিতে বসে মুড়ি চিবোতে রীতিমতো কাগজ কলম নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলেছে নতুন সংসার পাতা নিয়ে। মোটামুটি ঠিকঠাক ওরা এক বাড়িতে উঠবে, কিছুতেই অভিভাবকদের শাসন মেনে নেবে না, আর ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে সামর্থ্য অনুযায়ী। দুজনে মিলেই রান্না করবে, কাপড় কাছাকাছি করবে,
জমজমাট একেবারে সংসার করবে। এটা হচ্ছে গত জানুয়ারি মাসের ঘটনা, কিন্তু বেশি দিন দেরি করতে হয়নি, কিছুদিন পরের কথাই। ফেব্রুয়ারি মাস নাগাদ এই ময়রাডাঙ্গা এলাকা, আমাদের এই এলাকার কাছেই বরানগরের মধ্যেই একটা 2 কামরার ফ্ল্যাট তারা ভাড়া টাড়া করে, জমজমাট ব্যাপার। সকাল 6টার সময় অ্যালার্মের বিদ্যুতে শব্দে ঘুম ভাঙে দুজনের, বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে তাদের বিয়েটা হয়ে গেছে। সকালে চাটা করে অরুণাংশু, আর তারপর বিছানায় বসে ঘুম ঘুম চোখে দুজনে মিলে এক প্রস্ত আলোচনা যে বাজার থেকে কি আনবে। ও বলছে তুমি বলো, একটা কাতলার পেটি এনো, একটু ফুলকপি নিয়ে এসো, হ্যাঁ, তারপর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ হয় বেশ পুরো জমে যাবে। তখন ইয়ে বলছে, ওই অরুণাংশু বলছে, আরে আজ আবার আমার ইনস্টিটিউটের বস অফিসে আসবে, সবার কাজকর্ম পর্যালোচনা করে ইনক্রিমেন্টের বিষয়ে ভাবনা চিন্তা করবেন। রোশনাই বলছে, আরে আমারও তো একই অবস্থা, প্রজেক্ট ম্যানেজার এমন চাপ দিচ্ছে, ওনার রিপোর্ট ভালো না হলে তো গেছি একেবারে। তখন অরুণাংশু বলছে, একটা কথা বলবো। তখন বরের কোল ঘেঁষে বেশ কিছুটা সরে এসে রোশনাই আধো আধো সরে উচ্চারণ করলো, হ্যাঁ গো, এইসব ঝামেলার পর একটা কোথাও কয়েকদিনের জন্য বেড়াতে যাবে? তখন অরুণাংশু জিজ্ঞেস করছে, পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে? সমুদ্র, না 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 না, পাহাড়ে চলো। বেশ একটা নির্জন গা ছমছমে ছোট গ্রাম হবে, মাত্র কয়েক ঘর বাসিন্দা থাকবে সেখানে। ভোর হবে নাম না জানা পাখিদের কলকাকলিতে, আর দিনের আলোয় ঝলমল করে উঠবে বন্য প্রকৃতি, আর সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। আর দিক চক্রবালে সূর্যি ঠাকুর যখন বিদায় নেবেন, পাহাড়ের মাথায় লেগে থাকবে লাল আবিরের আস্তরণ, জ্বলে উঠবে বাতি গ্রামের বাড়িগুলোতে, গাছগাছালির ফিসফিসানি আর মাঝে মাঝে অপরিচিত হিংস্র পশুর ডাক রাত্রির নৈশব্দকে খান খান করে দেবে। আরে দাঁড়াও দাঁড়াও, অরুণাংশু বলছে, তোমার মধ্যে এই সাত সকালে যে একেবারে কবি ভাব জেগে উঠলো। আরে এমন জায়গা পাই কোথায় বলতো? আজ থেকেই তো গুগল বন্ধুর সঙ্গে সময় কাটাতে হবে মনে হচ্ছে, তুমিও খোঁজ নাও প্লিজ। যাই হোক, এইভাবে দুজনে মিলে নানান খোঁজাখুঁজি শুরু করলো। খোঁজাখুঁজি শুরু করে অবশেষে বর্ণালীর কাছে, বর্ণালী হলো দুজনেরই কমন ফ্রেন্ড, তার কাছে প্রথম এই জায়গাটার কথা জানতে পারলো। যে জায়গাটার কথা আমি বলতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো কোলাখাম। কোলাখাম যাওয়া কিরকম? কোলাখাম, আচ্ছা, কোলাখাম, কয়াকার ম, কোলাখাম। এটা একটা পাহাড়ি গ্রাম। শিয়ালদা থেকে দার্জিলিং মেলে সোজা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেল। নিউ জলপাইগুড়ি পৌঁছে তারপর নিউ জলপাইগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে লাভা পৌঁছালো। লাভার থেকে একটা রাস্তা 9-10 কিলোমিটার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, এই জঙ্গলটার নাম হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক বিশাল একটা ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট। তার মধ্যে দিয়ে প্রায় 9-10 কিলোমিটার গাড়ি চালিয়ে সেই গাড়িতে পৌঁছে গেল তারা কোলাখামে, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এই নেওড়া ভ্যালি যে জাতীয় উদ্যান, এটা প্রায় 88 বর্গ কিলোমিটার জুড়ে একটা অভয়ারণ্য আর কি। এখানে কি নেই, 200-র বেশি প্রজাতির পাখি আছে, এছাড়া বিভিন্ন ধরনের গাছ, ওক, ফার্ন, শাল, সেগুন, এগুলো, এবং নিভৃত একটা বনাঞ্চল আর কি। প্রচুর বাঁশ গাছ আছে, খয়ের, শিশু, শিরীষ, এইসব গাছের একেবারে জঙ্গল। আর কি পাওয়া যায়? চিতা দেখা যায়, বন বিড়াল দেখা যায়, কালো ভালুক দেখা যায়, সম্বর হরিণ দেখা যায়, এছাড়া দেখা যায় লাল পন্ডা। লাল পন্ডাটা একটা খুব এক্সেপশনাল ব্যাপার, যারা দিনের বেলা বাঁশ গাছের উপর ঘুমোয় আর রাত্রিতে শিকার ধরতে নিচে নেমে আসে। এছাড়া আছে বিভিন্ন প্রজাতির অর্কিড, এই সব মিলিয়ে নেওড়া উপত্যকা। আর আছে ফুলের মধ্যে বাহারি রঙের সব ফুল, লাল নীল সব ফুল। তার মধ্যে সব থেকে বড় হলো রডোডেনড্রন। রডোডেনড্রনের লাল রং সারা পাহাড় জুড়ে ছড়িয়ে আছে। লাভা দিয়েই এখানে ঢুকতে হয়, আর এর পথ দিয়ে নেওড়া নদী আঁকা বাঁকা পথে এগিয়েছে জঙ্গল ধরে।
এই নদীটা 32 কিমি দূরে কালিম্পং শহর থেকে শুরু হয়েছে আর কি। আর এই যে পাহাড় এবং জঙ্গলের সর্বোচ্চ বিন্দু হলো রাচেলা পাস, প্রায় 10,600 ফুট উঁচু। এখানে থেকে বাংলা, সিকিম এবং ভুটানের একদম বর্ডার, সংযোগস্থল একেবারে। তো নিউ জলপাইগুড়ি থেকে মোটামুটি লাভার দূরত্ব কত, 105 কিলোমিটার। আর লাভা থেকে কোলাখাম মোটামুটি 9 কিলোমিটার। তো মোটামুটি এই সব 3 জায়গা ঘন্টার যাত্রা। ঘুরে, হ্যাঁ 3 ঘন্টা না, রাস্তাটা ওই থেকে লাভার থেকে নিয়ে কোলাখাম পর্যন্ত রাস্তাটা খুব ভালো নয়, জঙ্গলের মধ্যে দিয়ে, পিচের রাস্তা নয়, তাহলে আরো রাস্তা। আধা ঘন্টা মতো হবে। প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যায় আর কি ওখানে যেতে, যদি রাস্তা ঠিকঠাক থাকে। এটা মোটামুটি যাওয়ার পথে তো সুন্দর রাস্তা, গরু বাতান হয়ে যেতে হয়, পুরো রাস্তায় শুধু চা বাগান। এখানে সেখানে সেই ক্যালেন্ডারের ছবি দেখা যায়, যেরকম রঙিন পোশাক পরে মহিলারা চা তুলতে ব্যস্ত, পিঠে সংগ্রহের ঝুড়ি, আর তিস্তা চলেছে পাশ দিয়ে দিয়ে। সুতরাং দেখে মানে পৌঁছানোর আগেই মোটামুটি একটা মন নেশাতুর হয়ে যায়। তো কোলাখামে গিয়ে তো পৌঁছালো, রোশনাই আর অরুণাংশু গিয়ে পৌঁছালো। সেখানে থাকবে কোথায়? সেখানে হচ্ছে জাঙ্গল ক্যাম্পে থাকা। এই জাঙ্গল ক্যাম্পটা বেশ ইন্টারেস্টিং। সেখানে হচ্ছে 5টা কটেজ আছে। 5টা কটেজের নামগুলো বলি একটু: সামা, বেসরা, শিকরা, নীলভাটা আর কালিজ। এই 5টা কটেজ নিয়ে এই জাঙ্গল ক্যাম্পটা তৈরি। তো এখানে পাওয়ার জন্য মানে প্রকৃতিকে যদি উপভোগ করতে হয়, পাহাড়কে যদি ভালোবাসতে হয়, তাহলে এর থেকে ভালো জায়গা আর কোথাও। তো দুজনের জন্য বরাদ্দ হয়েছে, ওরা যে বুক করেছিল সেটা হচ্ছে সামা কটেজ, যা মোটামুটি হনিমুনার যে দম্পতি যারা হনিমুন করতে গেছে তাদের জন্যই তৈরি। চারিদিকে পাখি আর পোকামাকড়ের শব্দ, মানে একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব প্রকৃতি। প্রথম দর্শনেই তারা কোলাখামের প্রেমে পড়ে। চটজলদি তো প্রথম দিন স্নান সেরে গরমা গরম ভাত, ডাল, ফুলকপি ভাজা, ডিমের ডালনা এসব দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লো দুজনে। তারপর এদিকে ওদিকে দেখতে পেলো যে কিছু কিছু ছোট ছোট হোমস্টে আছে, 2-একটা মুদিখানার দোকানও আছে। এইখানে তাদের সাথে দেখা হলো 12 জনের একটা দলের সাথে। 12 জনই সিনিয়র সিটিজেন, সবাই 60-এর ওপরে, কিন্তু খুব টকবগে। জানা গেল যে ওরাও 3 দিনের ছুটি কাটাতে এই কোলাখামে এসছে। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই যে 12 জনের দল, তার মধ্যে আমি এবং আমার গিন্নি এরা হলো 2 জন। সুতরাং সেইখানেই রোশনাই এবং অরুণাংশুর সঙ্গে আমাদের নতুন করে আবার একটা আলাপ হলো। আমরা কিন্তু জানতাম না যে ওরা এখানেই আসবে, আর ওরাও জানতো না যে আমরা এখানে আসবো। আচ্ছা, সুতরাং এইসব মিলে একটা নতুন করে আলাপ পরিচয় হলো। ওরাও খুব সাহস ভরসা এইসব পেলো, নির্জন জায়গা তো, খুব সাহস ও ভরসা পেলো যে যে কোনো প্রয়োজনে যাই হোক আমাদের সাহায্য পাবে, এইরকম আর কি। যাই হোক, প্রথম দিন তো এই একটু ঘোরাঘুরি করেই সন্ধে এসে গেল। মোটামুটি সবাই যে যার কটেজে ফিরে গেল। হ্যাঁ, তো দুজনের নতুন বিয়ে নববিবাহিত দম্পতি যেরকম ভাবে কাটায় সবসময় কাছাকাছি, তাদের নানান রকম ভালোবাসার কথা, তার সঙ্গে প্রকৃতি মিলে একেবারে একাকার। বাইরে ঝিঁঝি পোকার মানে অবিশ্রান্ত সিম্ফনি চলছে তো চলছেই। হ্যাঁ, এমন একটা জায়গা অনেক দিন পরে ওরা পেলো, যেখানে অফিস নেই, বাজার নেই, রান্না নেই, বাস ট্যাক্সির কোনো ক্যাকোফোনি নেই, আছে শুধু হিমালয় আর তার হিমেল পরশ। তাড়াতাড়ি ডিনার সেরে লেপের মধ্যে ঢুকে পড়া। কত যে না বলা কথা ছিল সেগুলো সব নিজেরা দুজনের মধ্যে আলোচনা করতে করতে ঘুমিয়ে পড়লো। প্রথম দিন এইভাবেই কাটলো। এবার ঘুম ভেঙে গেল ভোর হতে না হতেই। ওখানকার পরিবেশ পরিস্থিতি, অক্সিজেন সে তো একদম অন্যরকম, অনেক বেশি। কোন রকমে উঠে অরুণাংশু যেই পর্দাটা সরিয়ে দিল, দেখলো যে দুজনেই একেবারে মানে বিস্ময় হতবাক। সামনেই একেবারে আদিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, একেবারে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়,
আকাশের অভ্রে আর আবিরে তুষারাবৃত চূড়াগুলি একেবারে জল 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 করছে, সূর্য ওঠার সময় লাল হয়ে যায়, সেই লাল আলো পড়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফের চূড়াগুলোর উপর। সবাই জানে যে যখন সূর্য ওঠে বা সূর্য অস্ত যায় সেই সময় সূর্যের লাল আলো সেই বরফের চূড়ায় পড়ে একটা অদ্ভুত মায়াবী দৃশ্যের অবতারণা হয় আর কি। শান্ত স্নিগ্ধ মোহময় প্রকৃতি, আর ওপরে লাল হয়ে আছে বরফের চূড়োগুলো, তার কিছুটা নিচে মেঘের চাদর। তো এই রকম অবস্থায় ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি, সেই রকম অবস্থায় দুজনে মিলে বাইরে এসে দাঁড়ালো। এই অপরিসীম সৌন্দর্য দেখবে বলেই তো এত দূরে ছুটে আসা, এবং কাঞ্চনজঙ্ঘা তাদের হতাশ করেনি। প্রথম দিন নয়, দ্বিতীয় দিনই তাদের সামনে পুরো উদ্ভাসিত হয়ে গেল এত সুন্দর একটা দৃশ্য। এবার আশেপাশে কোলাখামের অনেক দেখার জায়গা আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো টাঙ্গে ফলস। টাঙ্গে ফলস হচ্ছে 6 কিলোমিটার প্রায় নেমে যেতে হয়, যে ওখানে যারা আছে আর কি, সেখান থেকে 6 কিলোমিটার পাহাড়ের গা বেয়ে নেমে যেতে হয়, সেটা গাড়ি যায়। তারপর একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। এই যে যাওয়ার রাস্তাটায় প্রচুর ফুল গাছ, আর সেই ফুল গাছে শুধুই রডোডেনড্রন। রডোডেনড্রন হচ্ছে টকটকে লাল রঙে, সুতরাং পাহাড়ের গায়ে সবুজের মধ্যে টকটকে লাল ফুল ফুটে একটা অদ্ভুত দৃশ্যের অবতারণা করে আর কি। মাঝে 2-1 পাহাড়ি নদীও পড়লো, সেই সব অতিক্রম করে তারা তো নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। কিন্তু পৌঁছে তো চক্ষু চড়ক গাছ। কতটা নামতে হবে সেই ফলস দেখার জন্য? প্রায় 900 মিটার, 1 কিলোমিটারের কাছাকাছি পাহাড়ি রাস্তা বেয়ে নিচে নেমে যেতে হবে। সেই রাস্তা খুব কষ্টকর, আবার তেমন বিপদসংকুলও বটে, সরু কোন রকমের রাস্তা, এবং লাঠি নিয়ে নামতে হয়। তো যাই হোক, দুজনেরই বয়স অল্প, দুজনের এনার্জি অনেক বেশি। আশেপাশে বন্য জন্তু মাঝে মাঝে লেপার্ডও চলে আসে, কিন্তু তারা যাই হোক এসবে ভয় টয় না পেয়ে, অন্যান্য কয়েকজন ছিল তাদের সঙ্গে সোজা নিচে নেমে গেল। নেমে গিয়ে তার মধ্যে তারা খেয়াল করলো যে ওই যে 12 জনের দল, যার মধ্যে আমরাও ছিলাম, আমরাও ওর মধ্যে আছি আর কি। আমাদের মধ্যেও 6 জন একই সাথে এগিয়ে চললো, কখনো সিঁড়ি, কখনো বোল্ডার বেছানো পথ। কিন্তু হঠাৎ যেরকম হয়, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। একজন বয়স্ক মানুষ পা পিছলে সোজা একেবারে মাটিতে পড়ে গেলেন, এবং তার মাথা ঠুকে গিয়ে পাথরে একেবারে রক্তারক্তি কাণ্ড। কিন্তু এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটলো যে তাকে কোন রকম রক্ষা করার সুযোগই পাওয়া গেল না। কোন রকমে যাই হোক রুমাল টুমাল দিয়ে ব্যান্ডেজ মেটে সে যাত্রা তো উদ্ধার হলো আর কি। কিন্তু যে এই যে ভদ্রলোক, যে আমাদের সঙ্গে যিনি গেছিলেন, আমার বন্ধু, সে ভদ্রলোক সাংঘাতিক সাহসী ভদ্রলোক। এত সব হওয়ার পরে স্বাভাবিকভাবে মানুষের কি থাকে, যাবার উপরে উঠে যাই, আর নিচে নামবো না, কিন্তু তিনি একেবারে ওসব কোনো পাত্তা না দিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে চলে গেলেন। তাও আমাদের সঙ্গে নিচে চলে গেলেন, সঙ্গে রোশনাইরাও থাকলো। দেখে অবশেষে পুরো নিচে সেই অসাধারণ ফলস দেখে, জলপ্রপাত অনেক উঁচু থেকে পড়ছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেই ফলস দেখে অবশেষে নিজে ওপরে আমরা উঠে এলাম আর কি। একটা অপূর্ব দিন কাটলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যায় কি হলো, দিন তো কেটে গেল এইভাবে। সন্ধ্যায় তো নানান রকম খাওয়া দাওয়া, ওখানকার যা ব্যবস্থা আছে, হোমস্টের লোকেরা, পাহাড়ি হোমস্টের যে লোকেরা, তারা বড় ভালো হয়, বড় সরল, বড় সাদাসিধা। তারা খালি অর্ডার দিলে তাদের সাধ্য মতো যে সমস্ত খাওয়ার দাওয়ার সমস্ত বাড়ি। প্রচুর রোশনাই এবং অরুণাংশু এবং তাদের কাকু কাকিমা, অর্থাৎ আমরা সবাই মিলে অনেক গান বাজনা আড্ডা এই সমস্ত হলো। তারপরে তো রাত্রিরে অবশেষে রোশনাইদের ঘরে ফিরতে হবে। তো সেই ঘরে ফেরার রাস্তাটা কিন্তু এনারা যেখানে ছিলেন তার থেকে অন্তত 500 মিটার ওপরে পাহাড়ি রাস্তা দিয়ে, সেই রাস্তাটা তাদের একাই ফিরতে হবে। তো যাই হোক, অত্যন্ত ভয়ে ভয়ে, এদিকে শীতে কাঁপতে কাঁপতে কোন রকমে তারা সেদিনের মতো ভালো নিজেদের কটেজে পৌঁছে গেল আর কি, কোনো অসুবিধা নেই। এইভাবে তাদের দ্বিতীয় দিনও কেটে গেল।
তৃতীয় দিনে তারা কোথায় ঘুরলো সেটার বিশেষ কিছু বলার নেই। ওখান থেকে ওই লাভা হয়ে আবার ফেরত পথে লাভা গিয়ে সেখান থেকে কালিম্পং ঘুরে আসা যায়। তো গাড়ি একটা ভাড়া করে তারা কালিম্পং ঘুরে এলো। কালিম্পং এর আমরা সবাই জানি কালিম্পং একটা খুব বড় টুরিস্ট স্পট, প্রচুর বাঙালি সেখানে বেড়াতে যান প্রতি বছর। সেখানে বিভিন্ন সব দ্রষ্টব্য স্থান সেইগুলো দেখলে দেখে সারাদিন কাটলো, খাওয়া দাওয়া রাস্তায় হলো, হয়ে তারপরে ফিরে এলো। এইবার রাত্রিবেলা একটা বিশেষ প্রোগ্রাম, এটা শুধু রোশনাইদের জন্যই ছিল, এইটা খুব ভালো করে শুনতে হবে। রাতে ছিল জঙ্গল ট্রেক, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকারে পদচারণা। একদম ভোর রাত্রি, নিশুতি রাত্রির মধ্যে দিয়ে অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। রাত্রির যে জঙ্গল, রাত্রির যে অরণ্য, তার ফিসফাস শোনা এবং তার আদিমতা, সেই আদিমতার সঙ্গে ভাব জমানো, এটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের কাছে এটা একটা খুব আকর্ষণীয় একটা ব্যাপার। এই যে বিষয়, এই বিষয়টা, এই জঙ্গল ট্রেকের বিষয়ে রোশনাইদের উৎসাহিত করেছেন কে? বিমল তামাং নামে এক ভদ্রলোক, কোলাখামের এক প্রাচীন অধিবাসী। তার কথায় তিনি বলতেন যে নামি জায়গা তো সবাই দেখে, জঙ্গলকে বুঝতে গেলে আর তার ডাক শুনতে গেলে বনের ভেতর দিয়ে যেতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব পাঠাতে হবে। সে আলাপের কথা পুরা জিন্দগি ইয়াদ রাখবে ভাইয়া। এইভাবে বিমল তামাং অরুণাংশু এবং রোশনাইকে বলেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন। ঘড়ি দেখছে, ঘড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়ি রেডিয়াম ডায়ালে জানান দিচ্ছে প্রায় রাত্রি 10:30। বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করেছে দুজনে, অনেকটা গভীরে চলে এসছে দুজনে। অরণ্যের অখণ্ডতায় জড়িয়ে পড়ছে তারা ক্রমে ক্রমে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক লিখেছিলেন না, সেই আরণ্যক উপন্যাসের কয়েকটা লাইন অরুণাংশু তখন, কেউ তো শোনার নেই, নিজেরাই নিজেদের কথা শুনছে, উদাত্ত কণ্ঠে বলে উঠল যে অরণ্যে নির্জনতা ও অপরাহ্নে সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বন প্রান্তর ছাড়িয়া, ইহার রোদ পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতায় মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালির মধ্যে আর ফিরিতে পারিব না। এমনই জঙ্গলের নেশা ছিল। জঙ্গলের মধ্যে জঙ্গলের স্বাদ পেলে, জঙ্গলের ভাষা বুঝতে পারলে আর যেন শহরে ফিরতে ইচ্ছে করে না, মনে হয় যেন এখানেই থেকে যাই। এদেরও তাই মনে হচ্ছিল। হঠাৎ রোশনাই বলে উঠলো, হ্যাঁ গো, ওগুলো কি গো? তখন অরুণাংশু বলল, তাই তো, একটা ছায়া মূর্তি যেন গাছের ফাঁক দিয়ে চকিতে সরে গেল। টর্চের আলো ফেলো তো। কোথায়? কিছুই তো চোখে পড়ছে না। ও ভুল দেখেছি বোধহয়। আবার তো দুজনে এগিয়ে চলেছে। শাল, সেগুন, বাঁশ গাছের ঘন জঙ্গলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। হিসেব বলছে ফিরে আসার পথ এখনো বেশ খানিকটা বাকি। রাস্তাটা গেছে একদিক দিয়ে, ঘুরে ফিরে আবার সেইখানেই ফিরে এসছে, শুরুর জায়গায় ফিরে এসছে, কিন্তু সেটা এখনো বেশ দূর আছে। তো দ্রুত তারা পা চালালো। রোশনাই বলে উঠলো, ওই যে আবার খেয়াল করলে কিছু একটা সরে গেল? হ্যাঁ, ঠিক বলেছো, পাতার খসখস শব্দ যেন পেলাম। আমার ভীষণ ভয় করছে অংশু, এই গভীর রাত্রে ওরা কারা? আরে সেটাই তো ভাবছি, এখানে কেউ থাকে এমন কথা তো জানা নেই আমাদের। এটা কিরকম হলো, এরকম কথা তো আমি আগে শুনিনি কখনো। আকাশ মেঘে ঢাকা, মাঝে মাঝে 2-4 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। হঠাৎ প্রবল শব্দে কোথায় জানি বাজ পড়লো। চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো ক্ষণিকের জন্য। সেই আলোয় দেখা গেল যে 3টে মানুষের মতো দেখতে শরীর জ্বলন্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো যেন আগুনের গোলা, তাদের ভয়ঙ্কর অবয়ব একেবারে হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দিল।
হিম শীতল স্রোত নেমে গেল বুকের ভেতর দিয়ে। বাকশক্তি রহিত হয়ে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইল তারা। মুখে কথা বলার, চিৎকার করার তাদের আর কোনো ক্ষমতা রইল না। তারা শুধু দাঁড়িয়ে রইল। তাদের এই চলার ক্ষমতা চলে গেল, পা দুটো চলন শক্তি হারিয়ে ফেললো। এটা কারা? মানব শরীর নাকি অতি প্রাকৃত কতগুলি অবয়ব মাত্র? কিন্তু কি ভয়ঙ্কর চাহনি! মুহূর্তেই যেন ভস্ম করে দেবে তাদের। গোটা দুয়েক রাত পেঁচা সহসা উড়ে গেল মাথার উপর দিয়ে। হাঁড়ি চাচার মতো কোনো অজানা পাখির ডাকে রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। অজানা ভয় আর শিহরণে রোশনাই আর অংশুর তখন নতস্তু অবস্থা, না এগোতে পারছে না পেছোতে পারছে, কিছু করার উপায় নেই। পা দুটোকে যেন সজোরে আটকে ধরেছে নিচের মাটি। আধো জ্ঞান আধো চেতনায় দুজনে তখন একেবারে স্থানুবৎ হয়ে গেছে। এদিকে বৃষ্টি নেমেছে অঝরে, ভিজে যাচ্ছে দুজনে, কিন্তু কোনো হুঁশ নেই। অরণ্য রাজ্যে তারা এখন বড়ই একা। তাদের মনে হতে লাগলো প্রকৃতির আদিম প্রাণীরা সেখানে হাজির হয়েছে। তাদের রাজ্যে অনধিকার প্রবেশের কৈফিয়ত চাইছে তারা। চেতনা বিলুপ্ত হওয়ার আগে রোশনির মনে হলো শত শত চোখ আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ক্রমশ এগিয়ে আসছে তাদের কাছে। পরদিন জ্ঞান ফিরতে অরুণাংশ আবিষ্কার করলো যে তারা সামা কটেজে শুয়ে আছে এবং কেয়ারটেকার ভদ্রলোক তাদের মুখের দিকে অত্যন্ত চিন্তিত ভাবে তাকিয়ে আছেন। রোশনাই অকাতরে ঘুমোচ্ছে। জানা গেল আজ ভোরে অচৈতন্য দুজনকে পাহাড়ি মানুষেরা দেখতে পেয়ে তুলে এনেছে এখানে। সারা শরীর ভিজে জবজবে, মাটিতে কাদায় পরিপূর্ণ। বয়স্ক মানুষটা খুব বকাবকি করলেন এই অজানা পথে রাতে যাওয়ার জন্য। বিমল তাওয়াঙের কথা বলাতে জানা গেল ওই নামে কোলাখামে কেউ নেই, তবে বহু বছর আগে ওই নামের একজন মানুষ পিছনের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে সম্ভবত বন্য প্রাণীদের হাতে প্রাণ হারিয়েছিল। এই হলো গল্প। বেশ কিছুদিন পরের কথা। কলকাতায় দুজনের সংসার, নতুন অতিথি আসার অপেক্ষা। কাজকর্মে দুজনে খুব ব্যস্ত। ছেলে বা মেয়ে হলে কি নাম রাখবে তা নিয়ে প্রবল গবেষণা চলছে। কোলাখামের সব ছবি প্রিন্ট করে সুন্দর একটা অ্যালবাম তৈরি করেছে রোশনাই। কিন্তু মাঝে মাঝেই মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর রাত্রির কথা। আসলে জীবনের পথ চলায় এমন কিছু বিষয় ঘটে যায় যার যুক্তি নির্ভর কোনো ব্যাখ্যা খুঁজতে যাওয়া বোকামি। সুপস্থিতিটুকুই তাই হৃদয়ে থাক। নেওয়া উপত্যকার 3 রাত্রি 4 দিনের মধুচন্দ্রিমা প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগের স্মৃতি হয়ে থেকে যাক মনে করবে। ঘটনাটার সত্যতা রয়েছে, কারণ আমি শিলিগুড়িতে এখন মানে বর্তমানে রয়েছি। তো আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে যারা মানে ওই পাহাড়ি এলাকার ওখানেই থাকে। ওখানে এমন কোনো এরকম জায়গা আছে, মানে অনেকে জানেই না এসব জায়গার ব্যাপারে। সবাই জানে যে এই ডাউ হিলস বলে একটা জায়গা আছে, ওইখানেই যাওয়া হবার আছে। এছাড়াও অনেক রকম ওখানে জায়গা আছে যেগুলো ওখানে স্থানীয় যারা তারাই শুধু জানে ওইসব জায়গাগুলোর ব্যাপারে। আর ওখানে সত্যি এরকম জিনিসপত্র আছে। বলছিলাম যেটা সে রাতের বেলা অনেক রকম এরকম জিনিসপত্র দেখা যায়, যেটা আমি আমার বন্ধু বান্ধবের মুখ থেকে শুনেছি। আর কলকাতা শহরে তো সেই রাত যে ব্যাপারটা আছে, মানে এক্স্যাক্টলি যেটা প্রকৃতির মধ্যে যেরকম রাতটাকে আমরা ফিল করতে পারি, সেই জিনিসটা কলকাতা থেকে চলেই গেছে। আলোর রোশনাই এর মধ্যে এসব আর এখন আর বোঝাও যায় না যে রাত্রি মানে কতটা ভয়ানক। আমি গত বছর কি 2018-র ঘটনা, তখন আমি ইয়েতে ছিলাম, মানে শিলিগুড়িতে। যারা শিলিগুড়িতে থাকো তারা হয়তো জানতে পারবে যে সেবকে একটা করোনেশন ব্রিজ রয়েছে। করোনেশন ব্রিজ, হ্যাঁ, করোনেশন ব্রিজে ঠিক সন্ধ্যে 6টা 6:30টার দিকে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো ওই সময়টা যে অন্ধকার যে কি জিনিস সেটা সেদিনকে আমি বুঝতে পেরেছিলাম। মানে এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 2-3 ফুট দূরে আমার এক বন্ধু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। এতটাই নিকষ কালো অন্ধকার। পাহাড় যেটা হয় সকালবেলা যেটা যত সুন্দর লাগে, যত সৌন্দর্য বহন করে, ওটাকে রাতের বেলা ততটাই ভয়ানক হয়ে ওঠে সেই জায়গাটা। ঠিক আছে স্যার, আজকের মতো তাহলে আমি রেকর্ডিংটা এখানেই শেষ করছি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট।
এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then,